দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাকে স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব সমসাময়িক রাজনৈতিক যে প্রেক্ষাপট সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আমাদের সকলের প্রিয় টকশো তারকা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নতুন সংসদ সদস্য এবার প্রথমবারের মতো হয়েছেন জনাব আহমেদ হোসেন এমপি রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন আরেকজন রাজনীতিবিদ, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রয়েছেন আমাদের সাথে। আমরা আসলে রাজনৈতিক নানা প্রেক্ষাপট নিয়ে কথা বলবো, তবে যেহেতু আহমেদ হোসেন ভাই এবং সুব্রত দা দুজনেই এসেছেন, দুজনেই কিন্তু খুব উত্তেজিত বক্তব্য প্রদান করবার চেষ্টা করেন প্রায় সময় আমরা দেখি। স্পেশালি আমি দেখি যখন সুব্রত দাকে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দেয়, খুবই উচ্চকিত কণ্ঠে খুব বক্তব্য দেয়। আর আহমেদ হোসেন ভাইকে অনেক সময় টক শোতে দেখতে পাই যে বেশ প্রতিপক্ষ যদি খুব একটা বেশি ঝামেলা করে আহমেদ হোসেন ভাইও কিন্তু সেখানে ছাড় না দেওয়ার চেষ্টা করে। আপনাকে প্রথমবারের মতো পেয়েছি এমপি হওয়ার পরে, আরও বহুবার আপনার সাথে আমি কাজ করেছি। আমি আপনার হলফনামাটা একটুখানি কিনেছি একটুখানি বুঝবার জন্য, যে এটি জাস্ট একটা সাধারণ আলোচনা, এবং যেহেতু প্রথমবারের মতো এমপি এসছে এখানে, আপনি এখানে ব্যবসায়ী বা আপনার পেশা হিসেবে কী 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 দেখাচ্ছেন, মানে ব্যবসা দেখাচ্ছেন, এবং ব্যবসার মধ্যে আপনি তাহলে আমরা যে সংসদে বলে যে ব্যবসায়ীদের সংখ্যা বেশি, তার মধ্যে আপনার ব্যবসায়ী হিসেবে না আমার তো ব্যবসা লাগবেই। ব্যবসা লাগবে, আমি যাতে ব্যবসা না, আচ্ছা। তাহলে কি মাছের ব্যবসা আছে দেখা যাচ্ছে, মাছের খামার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মানে এই যে আমার ধানি জমি আছে। আচ্ছা, কৃষি আছে। আচ্ছা, তাহলে কৃষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ কোনটা আপনার কাছে পছন্দ বেশি বলতে আপনাকে? আচ্ছা, একটা রাজনীতিবিদ যেই হোক তাকে তো ভাত খেতে হবে। জি জি। সে ভিক্ষা করবে না, তাকে তো কোনো না কোনো ইনকাম করতে হবে। জি জি, ঠিক না? যেমন আপনি একজন ইনকাম করেন, জি জি, যে কোনো প্রতি হোক। জি জি জি, কিন্তু সেভাবে তো আমার তো ইনকাম থাকে। নিশ্চয়ই। আমি দেখতে পারলাম অনেক জায়গায়, এক জায়গায় লেখা আছে আসবাবপত্রের মধ্যে কোথাও প্রযোজ্য নয়, মানে আসবাবপত্র খুব একটা নাই বোধহয়, এরকম কিছু কি না? এরকম আছে, লেখা নাই প্রযোজ্য আর কি। লেখা আছে 9 নম্বর কলাম, আসবাবপত্রের বিবরণী মূল্য সহ প্রযোজ্য নয় লেখা আছে আর কি। যাক, হয়তো বা এগুলো আমি লিখি নাই, তা আইনজীবী লিখেছে। আমি জানি না কি আপনি একটু একদিন দেখে নিন, কারণ আমি এটা ভাবলাম যে আমাদের সঙ্গে আমার এত প্রিয় ব্যক্তি সম্পর্কে একটা কপি দিয়ে দেবো। আপনি দেখেছেন যে মৎস্য থেকে আপনার বেশ আয় হয়, মৎস্য খামার থেকে। আর কি কি মাছ সেখানে চাষ? দেশি মাছ, ন্যাচারাল মাছ আছে, হ্যাচারির মাছ। আমার ন্যাচারাল মাছ, আমার বিল আছে। আচ্ছা, বিল আছে, বাহ। তাহলে আপনি ধনাঢ্য ব্যক্তি অনেক। না, বিলের মাছ আমি খাই না, মানুষকে দিয়ে দেন। মৎস্য থেকে আপনার মূলত আয় দেখানো হচ্ছে, কিন্তু যেটা দেখলাম যে আপনার ফার্নিচার বা সেরকম কোনো রকম আসবাবপত্র নাই। এটা এগুলো আর থাকবে না কেন? না, উল্লেখ করে নেই। আচ্ছা, এতে কোনো আসবাবপত্র কার্ড নাই। আচ্ছা আচ্ছা, যে একটা গরিব নাই কিছুই, তারও তো আছে। আচ্ছা আচ্ছা, থাকবে না কেন? আমার থাকবে, নিশ্চয়ই আছে। কিন্তু এখানে লিখেছে যে আসবাবপত্র বলতে প্রযোজ্য নয়, উকিলের কাজ। এটা আমার কাজ। এই যে উকিল বসে আছে এখানে, উকিলটা কিভাবে লেখে আমি জানি না। আমার কাছে আসে নাই তো, আমার কাছে আসলে তো আমি বেশি দেখাইতাম। না, দেখেন আপনারা আমার কিন্তু হিসাব নিকাশ সবসময়, উকিলদের হিসাব নিকাশ কে করে আমরা জানি না, কিন্তু আমাদের হলফনামায় সবসময় ব্যস্ত থাকে। কিন্তু মানে ওষুধের একটা কোম্পানির সাথে আমার একটা অংশ পার্টনার আছে। আচ্ছা 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 আচ্ছা, আমি এখান থেকে কিছু পাই, ওখান থেকে কিছু পান। আচ্ছা, আর মৎস্য চাষ থেকেও আপনার মোটামুটি একটা ইনকাম আসে? বছরে একটা আসে না। কিন্তু মৎস্য চাষে সরকার তো দেখলাম যে স্ল্যাব করে দিল, যে আগে যেমন মৎস্য চাষে 10% ট্যাক্স দিয়ে কত পর্যন্ত বা করা যেত, এবার সরকার দেখলো সবাই মাছ চাষ করে, এখান থেকেই মতো ইনকাম জেনারেট। তারপরে আমার আছে ল্যান্ড আছে, কৃষি জমি আছে। বাহ, ভালো। তাহলে আমরা আসলে শুরু করতে চাই এইভাবেই। দাদা এখানে আছেন, শুনবেন যে দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছে, আমরা দেখেছি যে এমপি মন্ত্রী সাহেবদের শপথ হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে, এবং প্রায় 4.5। আমার কিছু প্রশ্ন, আরো কিছু আছে, খারাপ কিছু আছে? এটা না, আমি খারাপের কোনো প্রশ্ন নাই তো ভাই, খারাপের কিছু না। আমি কিছু আছে কি দেখেন, আমার দেখতে হবে তো কি কি আছে। আচ্ছা, না, এখানে কিছু না, আমি অত বেশি কিছু করি না। আমি শুধু দেখলাম যে আপনার মৎস্য খামার থেকে আপনার উৎপাদন, আপনি ব্যবসায়ী, আপনার ফার্নিচার বলতে আমি ওয়ারে বলি, ফার্নিচার বলতে কোনো কিছু নাই। আমার পৈতৃক সূত্র থেকে আমি একটা বিলের মালিক হই। বিল আমি না। আচ্ছা, আমার বাড়িতে যৌথ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এখানে হেডকোয়ার্টারে আমার এখানে এই ঘর আছে। আচ্ছা, এখানে ভাড়া আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন না? তারপরে আমার একটা বিশাল ধরেন 20 কাঠা বা কাঠা, বুঝেন তো আপনি? কাঠা, জি কাঠা, এরকম একটা জমি আমি নিয়েছি, পুকুর। এটা কিনেছিও চাষবাস করার জন্য, মাছের চাষ করার জন্য।
না, এটা নিয়েছি তা করতে হবে, জি, জি। তাই না? তা মাছ ছেড়ে দিচ্ছি। আমার বাড়িতে একটা পুকুর আমি নিজে করে নিয়েছি, ওইটা মাছ আসছি। ঠিক আছে, ইনশাআল্লাহ এক সময় যদি আমরা যাই আপনার মাছের পুকুরের মাছ থেকে আমরা মাছ খাবার চেষ্টা করবো, যে পুকুরে আপনি মৎস্য চাষ কখন করতে, যাবে না? যদি আপনি নিমন্ত্রণ করেন এবং আমি আপনার আমন্ত্রণ সেই- এখনো করি, চলেন যাই, মাছের মাছ তো ঠিক আছে, ওখান কিন্তু থেকে আমার পাবো না। আমার একটা প্রশ্ন থাকলো যে এমপি সাহেবদের, মন্ত্রী সাহেবদের সবার কিন্তু হিসাব নিকাশ করতে, উকিল সাহেবদের কে করে আমি এটা জানি না, উকিল সাহেব সেটা পরে বলবেন, মানে নিজেরা নিজেদেরটাই করে হিসাব দেয় না কি করে সেটা ওনার কাছ থেকে শুনবো। কিন্তু আমি যে প্রসঙ্গটা আসছি সেটি হচ্ছে যে 4.5 মাসের মতো হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, এবং আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশ থেকে স্বাগত জানানো হয়েছে। ইভেন আমেরিকা থেকে একজন বিশেষ ব্যক্তি কিছুদিন আগে এসেছিলেন, সম্পর্ক উন্নয়নের কথা বলা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার এসেছে, মানে সব দিক থেকে দেখা যাচ্ছে যেটা সরকারকে নিয়ে যেরকম একটা সমালোচনা করবার জায়গা তৈরি করবার চেষ্টা করেছিল বিরোধী পক্ষ, বিএনপি সহ তার জোটরা, সেই জায়গা থেকে মনে হচ্ছে সরকার একটা উতরে গিয়েছে এবং সেই জায়গা থেকে তারা হয়তো একটা ভালো অবস্থানের দিকেই আছে বলে মনে হচ্ছে, স্বস্তিদায়ক অবস্থানে আছে। কিন্তু বিএনপি হঠাৎ করে আবার দেখা যাচ্ছে এই 4-4.5 মাস পর আবার তারা একটুখানি মাথা বের করছে, আবার ডুবাচ্ছে, মাথা বের করছে, ডুবাচ্ছে। তো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখেন? বিএনপি বারবার বলার চেষ্টা করছে ডলার ক্রাইসিস, দ্রব্যমূল্য সমস্যা, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারছে না, এই সকল বিষয়গুলিকে নিয়ে তারা এখন মাঠে নামার চেষ্টা করছে। আপনার বিশ্লেষণ কি? আমি বিএনপিকে তাচ্ছিল্য করে বলবো না, উপমা দিয়ে বলি। কচ্ছপ দেখবেন এই মাথা বের করে আবার মাথাটা গুজে নেয় ভিতরের দিকে। আচ্ছা। কচ্ছপ দেখেছেন? জি, জি, কচ্ছপ জি। ছিলেন তো? জি, জি, জি। তো বিএনপি লাইক কচ্ছপ, আচ্ছা, এই আছে এই নাই, এই যখন দেখবে মাথা বের করতে হবে বের করবে, আবার যে মাথাটা পিছনে নিয়ে যাবে। আচ্ছা, যে কারণে বিএনপি হচ্ছে একটা পার্টি যে সিদ্ধান্তহীনতার পার্টি, আচ্ছা, নট এ ম্যাচিউর লিডারশিপ ইজ দেয়ার। প্রথম ক্রাইসিস, বেগম জিয়া ছিলেন, তিনি অসুস্থ এবং দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন, বাড়িতে আছেন। তার ছেলে সেও দণ্ডপ্রাপ্ত, সে দেশের বাইরে আছে, সেখানে সে আরামেই আছে, ভালোই আছে, ব্যবসা বাণিজ্য করছে। তো স্বাভাবিক কারণে বিএনপিতে কোনো লিডারশিপ নেই। না, প্রসঙ্গটা হচ্ছে তারা এখন যে কথাগুলি বলছে যে দ্রব্যমূল্য, ডলার ক্রাইসিস, আচ্ছা, এই কথাগুলো তো বিএনপি কেন, আপনিও বলছেন, আপনি কি বলছেন? টকশো তো তারা বলছে। না, আপনি কি মনে করেন? অর্থনৈতিক সংকট, ডলার ক্রাইসিস, আর্থিক 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 চ্যালেঞ্জ আর্থিক চ্যালেঞ্জ তো পৃথিবীতে সব জায়গায় আছে। বাংলাদেশে কিরকম? সেই চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব এখানে পড়ে নাই। আচ্ছা, কে? ইউক্রেন যুদ্ধের, রাশিয়ার যুদ্ধের নেতিবাচক প্রভাব এখানে পড়েনি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো অনেকেই আচ্ছা, আপনি আমাকে বলেন, আমাদের ইকোনমি কত পার্সেন্ট রপ্তানি নির্ভর, কত পার্সেন্ট আমদানি নির্ভর? বেশিরভাগই আমদানি নির্ভর আমরা। তাহলে আমরা ইম্পোর্ট নির্ভর অনেকাংশে, জি, বহুলাংশে। আমাকে ইম্পোর্ট করতে হয় না, ইম্পোর্ট আমরা করতে করবো। আমি তেল করতে আনবো, গ্যাস করতে আনবো। তেল গ্যাস আনতে হলে আমাকে হয় রাসায়নিক দিতে হবে, অথবা যেখানে গ্যাস আছে, আর গ্যাস কোথায় আছে? গ্যাস সৌদি আরব তেল আছে, ইরান আছে, যারা ওই সমস্ত দেশের উৎপাদক। এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? ওরা 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 সরকারকে দায়ী করছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, ডলার সংকট। এটা তো বিরোধী অপোজিশন পার্টির কাজ তো হচ্ছে আমাকে অপোজ করা। আচ্ছা, বিএনপির কাজ জন্মই হয়েছে টু অপোজ আওয়ামী লীগ আর টুকরা। কিন্তু আপনি কি মনে করেন দ্রব্যমূল্য নিয়ে মানুষ স্বস্তিতে আছে? দ্রব্যমূল্যের সাথে যদি ইনকাম না থাকতো তাহলে অস্বস্তি থাকতো। ইনকামও আছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে। সবার ইনকাম আছে, ইনকাম আছে, কম বেশি সবার ইনকাম তো আছে। আপনি একটা রিক্সাওয়ালা দেখেন মান্থলি আর ডেইলি কত ইনকাম করে, আচ্ছা, অটো রিক্সার চালক কত ইনকাম করে, এবং আপনি নিশ্চয়ই অটো রিক্সা উঠেন কিনা জানি না আমি। অটো রিক্সা উঠি। আমি যখন গ্রামে যাই, আমি গ্রামে যে অটো রিক্সা উঠি না, আমি জিজ্ঞেস করি যে অটো রিক্সা আমি কী করেছি কি। আমি এমপি হওয়ার শপথ নিয়েই আমি অটো রিক্সার যে চাঁদাবাজিটা, স্ট্যান্ডে চাঁদাবাজি হতো, আমি এটা বন্ধ করে দিয়েছি। ওকে, গুড। যাই বলছি, আমার এলাকা চাঁদামুক্ত হবে, সন্ত্রাসমুক্ত। আগে চাঁদাবাজি হতো? হ্যাঁ, হতো। তখন কি ছিল এমপি? আচ্ছা, আমাদেরই ছিল, হ্যাঁ, মানে এখন হচ্ছে না আর। নো। এবং অটো রিক্সার ড্রাইভাররা মহা খুশি। আচ্ছা, চাঁদা দিতে হয় না। কি? এবং এগুলো কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড হইতো, এগুলো কেন্দ্র করে ইয়াবা খাওয়াতে হইতো, একটা সন্ত্রাসী চক্র করে উঠতো। এখন আর ইনশাল্লাহ আই ক্লেমস, আমি বলছি আমি এমপি থাকাকালীন এখানে সন্ত্রাস হতে দেবো না, চাঁদাবাজি করতে দেবো না। ওসি সাহেবের কথা শুনে আপনার? ওসি সাহেব সব কথা শুনে না, মানে চাঁদাবাজি এগুলির সাথে তো বলা হয় যে না, এটা তো আমি অলরেডি তো আমি এসপির সাথে কথা বলে করছি। আচ্ছা, ডিসির কথা বলে করছি, এটাকে তো না করে উপায় নাই। এটা তো লজিক্যাল, বাস্তবসম্মত।
আমি এসপি বলছি, এসপি বলছে স্যার ওয়েল ওয়েলকাম ইউ। এখন ওসি শুনতে বাধ্য। ওসিরা তো চলে তার কমান্ড, চেইন অফ কমান্ডে চলে। এসপি হলো তার মেইন কমান্ডার। আচ্ছা, এসপি যেটা বলবে শুনতে সে বাধ্য। আমাদের তদবির সব কথা শুনবে না। আমি আমার তদবির কমই করি। হঠাৎ করে যদি কোনো ক্রিটিক্যাল পজিশন থাকে, একটা গরিব মানুষ আসলো, একটা মামলায় পড়ে গেছে, তখন বলি ওসি সাহেব এটা লোকটা তো গরিব, কী সমস্যা হয়েছে দেখেন তো একটু, তাকে বাঁচানো যায় কিনা। খুব যেটা বলবো ঠিক না। সুতরাং ওসিকে ব্যবহার করে আমি কোনো রাজনীতি করি না। ওসিকে ফোন করলে তিনি কি মামলা থেকে মুক্তি দিয়ে দিতে পারে, দিয়ে দেয় না? গরিব মানুষকে, গরিব মানুষ হিসেবে একটা গরিব মানুষ যদি ইনোসেন্ট থাকে, আমি বলছি ইনোসেন্ট গরিব মানুষ যদি থাকে, আপনি ইনভেস্টিগেট করেন, ইনভেস্টিগেট করে যদি পান সে ইনোসেন্ট, হয় নট, তাকে ছাড়বেন না। আচ্ছা, তাকে চার্জশিট বাদ দেবেন না কেন? আর যদি ইফ হি ইজ গিলটি, সে অপরাধী হয়, তাকে ছাড়তে পারবেন না, স্বাভাবিক। সেটাকে নিজের দলের কর্মীদের জন্য করে না সবার জন্য করে? সব দলের মধ্যেও। আচ্ছা, সবার জন্যই। সহজ। আমি আমার বিএনপির অনেক নেতাদেরকে আগের ওসি ধরে নিয়ে আসছে, তোর আমি এমপি না, তাকে নিয়ে আসছি, ইন্টারকাশন করবে, রিমান্ডে নিয়ে আসছে। তাই বলছি ওসি সাহেব তাকে রিমান্ডে নিয়ে আসছেন কেন? মারধর করবেন, গায়ে আছর দিবেন না, যেভাবে আনছেন সেভাবে পাঠিয়ে দেবেন কোর্টে। এরা আমার এলাকার মানুষ, অন্য পার্টি করবো, সাথে কী আসে যায়, বাট তাদেরকে আপনি অ্যারেস্ট করে নিয়ে এসে মারধর করবেন, এটা কিন্তু ভালো হবে না। কিন্তু ভোটের আগে তো বহু নেতাকর্মী অ্যারেস্ট হয়ে গেল। আমি আমার এলাকার কথা বলছি, মানে আমি সামগ্রিক কথা বলছি। আবার এই ক্ষেত্রে যদি আপনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা উল্লেখযোগ্য মিনিফুল কথা বলেছেন যে কারাগারে কোনো রাজনৈতিক বন্দী নাই। কারাগারে রাজনৈতিক বন্দী নাই, সব ফৌজদারি অপরাধে, সব সন্ত্রাসী, ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধ কি? আপনি পোড়াও মেরেছেন, জ্বালাও, এরকম কিছু, জ্বালাপোড়া করেছেন, ট্রেন পুড়িয়ে দিয়েছেন, রাস্তাঘাট উপড়ে ফেলেছেন, আপনার রেল লাইন উপড়ে ফেলেছেন, বা আপনার বোমার আঘাতে কেউ মারা গেছে, আহত হয়েছে, ইনজিউর্ড হয়েছে, পুলিশ মারা গেছে। তাহলে আপনার এলাকায় আপনি কেন এত বিএনপির জন্য এত খেদমত করলেন? কি ভোটের জন্য নাকি না? তাদের আপনার এলাকার কেউ কি জ্বালাও পোড়াও করে নাই? আমার এলাকায় জ্বালাপোড়াও খুব বেশি হয়নি। আপনার ভয়ে না, তাহলে ওরা ওই সংস্কৃতি গড়া। মানে ওখানে বিএনপি যারা আছে সবাই মানে খুব সজ্জন। একটা এলাকায় একটা সংস্কৃতি আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, আমার এলাকার সংস্কৃতিটা ভিন্ন। আচ্ছা, জ্বালাপোড়া খুব বেশি হয় নাই, জ্বালা পড়া হয় নাই, এবং সেখানে না, মোটামুটি খুব সবাই বিএনপির দৌড়ের উপর নাই। না, হয়েছে দুই একটা যে হয় নাই, আগে হয়েছে। তাদের বিরুদ্ধে কিছু কিছু মামলাও এখনো আছে, আমি জানি, এটা আগে হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এখন আর কোনো না, কোনো মামলা হয়নি। মামলা হচ্ছে, মানে আপনি সেটা হলেও মোকাবেলা করবেন যাতে কোনো অনিয়মতান্ত্রিকভাবে কোনো। আমি বলেছি কোনো ক্রাইম না করলে আপনি মামলা করতে যাবেন কেন? আচ্ছা, কি কারণ আপনি যদি কালকে গিয়ে রেল লাইনে আগুন দেন, ট্রেনে আগুন দেন, বা রেল লাইন উপরে পেলেন, তাহলে কি হবে? তো যুক্তিসঙ্গত কথা। বোমা মারেন, হ্যাঁ, মানুষ আহত হইল, ওইটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। তা শুনবো মিস্টার আহমেদ হোসেন, আসলে উনি যেটা বলছেন আমার কাছে খুবই মুগ্ধকর কথা। কারণ মিস্টার আহমেদ হোসেন তিনি এমপি হবে এবং তার এলাকায় চাঁদাবাজি হবে, এটা কিন্তু আমরা অন্তত পক্ষে গ্রহণ করতে পারবো না। কারণ তার কাছ থেকে আমরা শিখি, তার কাছ থেকে বুঝে জানবার চেষ্টা করি, এবং এই জন্য আমি ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে তার এলাকার মানুষ অন্তত পক্ষে স্ট্যান্ড বা অন্য জায়গা থেকে চাঁদাবাজি মুক্ত আছে। তো যে কথাগুলো যেটা বললো যে যারা এখন জেলে আছেন এরা কেউ রাজনৈতিকভাবে বন্দী নয়, দ্রব্যমূল্য সারা বৈশ্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে বেড়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা বললো, এবং যে কথাটা বলবার চেষ্টা করলো সব কিছু মিলিয়েই যে মাননীয় প্রধানমন্ত্রী কথা উল্লেখ করেছেন এবং একটা ভালো অবস্থানের কথা বললো। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ কিরণ ভাই। আহমদ হোসেন তো এইবারে এমপি হয়েছেন বললেন, দুর্ভাগ্য যে উনি একজন প্রখ্যাত ছাত্রনেতা, ঢাকা ইউনিভার্সিটি কাঁপিয়েছেন, এখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বেশ কয়েক বছর দায়িত্ব পালন করছেন। 5 বার। খুশি হতাম যদি ওনার আরেকটু উপরের দিকে গেলে ভালোই লাগতো, কারণ অনেকেই তো এখন প্রেসিডিয়াম মেম্বার হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা তাদের বড় দল, নেতা অগণিত, সেটা না। আমি বলছি ছাত্র নেতা হিসাবেও আমি ওনাকে দেখেছি, পরে রাজনৈতিক নেতা হিসাবে, আওয়ামী লীগের নেতা হিসাবেও দেখেছি। তবে উনি ভালো গল্প করতে পারেন। আজকেও টক শোতে দেখলেন না, গল্পে উনি আজকে অনেক সময় নিলেন আর কি। এখন আপনি বলছেন যে উনি এমপি হয়েছে, আমি তুমি ডামি। এখন উনি আমিতে পড়ছে না তুমিতে পড়ছে না ডামিতে পড়ছে, এইটা আমি এখনো বুঝতে পারছি না। উনি হয়তো একটা ব্যাখ্যা দেবেন। 5 থেকে 10% 10 ভাগ ভোট পড়েছে,
আমরা বলেছি জনগণ ভোট এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, পাতানো নির্বাচন। দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সেটাকে ওনারা বাড়িয়ে 2 ঘন্টা পরে 26-27 বললো, তারপরে বললো 41%। আহমদ ভাইও বলবে যে উনি 40-এর উপর পার্সেন্ট ভোট পেয়েছে। এটা বলতেই পারে ওনারা, গল্প তো গল্প চলতে যায়। যেমন মাননীয় প্রধানমন্ত্রী বললেন এইবারকার নির্বাচন বাংলা 53 বছরের সর্বশ্রেষ্ঠ নির্বাচন। তাহলে আমরা যাই কোথায়? উনি নিজের নির্বাচনটাকে তো নিজেই বিতর্কিত করলেন। না কেন এই নির্বাচন আমি তো জানি না এটা কেন মানে না, উনি যেটা বলেছেন সেখানে তো এবার তো সহিংসতার পরিমাণ কম ছিল। না সেটাই আমি বলছি। উনি বলছেন যে গত 53 বছরের মধ্যে এইবারকার আমি তুমি দামি নির্বাচন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নির্বাচন, এবং এই নির্বাচনটা উনি জাতিকে উপহার দিয়েছেন। না, এবারের নির্বাচন স্বতন্ত্র প্রার্থী তো প্রচুর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন, সেটাই তো বলছি। উনি এই নির্বাচনটাকে যেভাবে সাজিয়েছেন এবং ওনার মেধা দিয়ে যেভাবে নির্বাচনটা করেছেন, বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে, সেটাকেই উনি বলছেন যে এটা ওনার অর্জন। তো ঠিক আছে, এখন ওনারা তো আপনি যেটা বললেন, এখন তো সব কিছু নর্মাল হয়ে গেছে। বিদেশি যারা প্রতিনিধি আসে তারা ওয়েলকাম করতেছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। হয়তো এখন ঘূর্ণিঝড়ের 10 আর 9 চলতেছে না, ক্ষয়ক্ষতি হইতেও পারে, তবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা সেফ থাকি। কিন্তু আওয়ামী লীগের জন্য তো এখন 10 নম্বর সিগন্যাল চলতেছে। কেন মানে কি? আপনি কোনো একটা জায়গা বলেন আওয়ামী লীগ কোথায় আছে? আমি তো আওয়ামী লীগকে দেখি না। এই নির্বাচনে তো আওয়ামী লীগের গঠনতন্ত্র নিজেরাই ভায়োলেট করছে। তাদের গঠনতন্ত্রেই আছে প্রতীক দিয়ে নির্বাচন হবে, এবং উনি বলছেন প্রতীকের বাইরেও তোমরা দাঁড়িয়ে যাও। এবং উনি আবার ওদেরকে নিয়ে মিটিং করে যে আমি নৌকারও নেত্রী, আর যারা তোমরা স্বতন্ত্র হয়ে আসছো 63 জন, আমি তোমাদেরও নেত্রী। আর সকল জাতীয় পার্টিকে 11টা দিয়েছে, তারও এখন নানান ভাষায় কথাবার্তা বলতেছে। তো যাই হোক, এটা খুবই জাতির জন্য দুর্ভাগ্য যেখানে বিরোধী দল অংশগ্রহণ করে নাই, এবং উপজেলা নির্বাচনগুলো দেখেন যেভাবে হচ্ছে, হ্যাঁ, ডেকে ডেকে লোক পাওয়া যায় না বিভিন্নভাবে। না, বিএনপিতে তো বেশ অনেক কয়েকজন নির্বাচন হতো, সেটা তো হইতেই পারে। এগুলো তো লোকাল ইলেকশানে ব্যক্তি বিশেষ, যেমন ওনার এলাকায়ও হয়তো উনি ইন্টারফেয়ার করে নাই, আশা করব হয়তো নির্বাচিত হয়ে গেছে। হয়তো ওনার ঠিক ডাইরেক্ট ওইরকম আওয়ামী লীগের লোকও না, হয়তো বা উনি ভালো মানুষ দেখে হয়তো দিয়েছে, যে আমার দেখে তো আমি চিনি দীর্ঘদিন ধরে, এবং নিজে ইন্টারফেয়ার করেনি। তো এরকম বহু জায়গায় হয়তো ইন্টারফেয়ারেন্স না থাকলে এসে যায়, হ্যাঁ, 2, 4, 5 জন 7 জন, আরও বেশিও আসতে পারে, যারা পার আওয়ামী লীগের না, ইত্যাদি ইত্যাদি। আবার পার আওয়ামী লীগেরও আসতে পারছে না বহু জায়গায়, সেগুলো ঘটনা ঘটছে। আমি এখন বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে বলছি যে 10 নম্বর বললাম, এটা মহাবিপদ। ওনার তো মহাবিপদের মধ্যে আছে, কোন দিকে সামলাবে? রিজার্ভের যায় অবস্থা, 5 মাসও তো আমদানিযোগ্য তো রিজার্ভ নাই। 5 মাস তো লাগে না, 3 মাস থাকলে 3 মাস হইতে পারে। এখন এটা কিভাবে বাড়াবে, আরও ঋণ কত আনবে? IMF-এর মধ্যেই তো আমাদেরকে জড়াই দিছে। IMF যেখানে ঢুকছে তার তো কোনো নিশ্চার নাই। আমরা IMF থেকে বাইরে ছিলাম, অনেক ভালো ছিলাম, কিন্তু সেটা কে বুঝাবে? ক্ষমতায় থাকতে হবে যে কোনোভাবে হোক। তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে কি? এটা তো এখন সুপারসনিক গতিতে চলতেছে, এটা থামানোর কোনো লক্ষণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকটা করলো ইয়েতে, বঙ্গবন্ধুর সমাধিতে, এবং সেখানে তো অনেকটা, আমি তো বলবো এটা বঙ্গবন্ধুর, ওখানে বঙ্গবন্ধুকে সামনে রেখেই তো উনি শপথ করাইলেন যে আমরা কীভাবে দেশটা পরিচালনা করব। দ্রব্যমূল্যের ব্যাপারে বলেছে, হ্যাঁ, যে 1-2 সপ্তাহের মধ্যে একটা ব্যবস্থা করতে পারবেন উনি, এবং নতুন প্রতিমন্ত্রীও আসলো। আমরা তো কিছুটা আশাবাদী ছিলাম, অন্তত তারা মনোযোগ দেবে সেখানে, কিন্তু মনোযোগ তো দিতেই পারে না। এখন সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আগের সিন্ডিকেট, এটা আরও বৃহৎ সিন্ডিকেটে তৈরি হয়েছে। প্রতিটা আইটেমে এখন সিন্ডিকেট হয়ে গেছে। ভারত থেকে আসছে সব কিছু, কাঁচামরিচ থেকে শুরু করে আলু, পেঁয়াজ থেকে শুরু করে রসুন, কোনটা আইটেম, আদা, সব কিছু আনতেছে। আনার পরেও দেখা যাচ্ছে যে ওনারা বাজার ম্যানেজমেন্টে পুরোপুরি ফেল করে গেছে, এবং এই সরকার এবং এই মন্ত্রিসভা দিয়ে এখান থেকে যে ওনারা বেরোতে পারবে সেটাও আমরা মনে করছি না। এবং শুধু
এক জায়গায় তো না, সব জায়গায় আপনি ব্যাংকগুলো খাইয়া ফেলেছেন, একটার পর একটা ব্যাংক ফেল করে যাচ্ছে, একীভূত করতেছেন, এবং যারা এগুলো খেয়ে ফেলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। পদ্মা ব্যাংক থেকে শুরু করে আর যেগুলো বাচ্চু থেকে শুরু করে এগুলো কত অগণিত কথা বলবেন। আমি বলি এই সরকারের কিছু সোনার ছেলে আছে, এই সোনার ছেলেগুলোর গায়ে হাত দেওয়ার কোনো অবস্থা এই সরকারের নাই। আপনি দেখেন এখানে এস আলম কয়টা ব্যাংকের মালিক হয়ে গেল, আপনাদের মিডিয়া পর্যন্ত একটা নিয়ে গেছি। তারপরে সে যেভাবে ব্যবসা বাণিজ্য করে এগুলো গা শিউরে ওঠে আর কি। হ্যাঁ, টাকা না দিয়েই এলসি ওপেন হয়ে যায় এবং ব্যাংকগুলো দিতে বাধ্য সেভাবে বলা হচ্ছে। তারপরে আমাদের এই আনোয়ার আর জাভেদ সাহেব বাবু ভাইয়ের ছেলে, সে যেরকম হাজার হাজার কোটি টাকা পার করে বিদেশে সম্পত্তি করেছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। এরকম অসংখ্য সামিট গ্রুপ দেখেন টাকা পাচার করে ওখানে ধনী হয়ে গেছে। সারা পৃথিবীতে শুধু আমেরিকা কানাডা না, সব জায়গায় তারা নানানভাবে এই টাকা পয়সা পাচার করেছে। সর্বশেষ সেনাবাহিনী প্রধান যে কর্মকাণ্ডগুলো করেছে, উনি যখন বিডিআর চিফ ছিল বা বিজিবি চিফ ছিল তখনও আমরা জানি কি হচ্ছে ওখানে। আর্মিতে থাকতেও আমরা অনেক কিছু জানি, কানাঘুষা হয়েছে এবং সরকার জানা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। এটা একটা সোনার ছেলে। আবার আইজিপি বেনজির, উনি যখন র্যাব চিফ ছিল উনি তো সবসময় জিরো টলারেন্সের কথা বলতো, সব কিছুতে জিরো টলারেন্স। কিন্তু উনি এমনভাবে জিরো টলারেন্স করতে গিয়ে আলাদিনের চেরাগ ওনার হাতে, উনি যখন এর চিফ ছিল আপনার, হ্যাঁ, তার আগে এই যে কমিশনারও তো ছিল, এগুলো তো ছোট দেশ, সবাই জানে কোথায় কি হচ্ছে, এগুলো কোনো ব্যবস্থা কিন্তু সরকার জানে। এবং অনেক সময় হয়তো তার ক্ষমতার দাপটে সরকারও বাধ্য হয়েছে এইসব অবকর্মে সহযোগিতা করতে। আর্মি চিফ কি করেছে 2018 সনের নির্বাচনে মনে হচ্ছে উনি সমস্ত নির্বাচনটা পরিচালনা করেছে এবং আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির উনি ছিলেন সভাপতি। এসটি মামলা উনি সভাপতি ছিলেন এবং ওনার সভাপতিত্বে সারা বাংলাদেশে রাতে ভোট করে ফেলছে। ওইটা বলল বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে 2018, আর এইবার হচ্ছে সর্বশ্রেষ্ঠ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী, আর গতবার বলছিল সেনাপ্রধান আজিজ। তো এগুলো করে টেরিয়া সেনাবাহিনীর যে আমাদের একটা গৌরব গাথা তাদের, এবং সবাই আমরা সম্মান করি, এই জায়গাটায় আমরা কেউ হাত দিই না। হ্যাঁ, সেই জায়গাটাকে পর্যন্ত আপনি উনি চিফ যদি বিতর্কিত হয়, সেনাবাহিনী বিতর্কিত হয়েছে, পুলিশের চিফ যদি বিতর্কিত হয়, পুলিশ বিতর্কিত হয়েছে, এইচটি ইমাম আমাদের আমলা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এবং এখানেও অনেক শোনার চলে ভবিষ্যতে বেরোবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমার কাছে মনে হয় আপনার অনেক মনোবেদনা এবং অপ্রাপ্তি, আমার মনোবেদনা, জনগণের আপনার অনেক অপ্রাপ্তির বেদনা থাকে। আমার কোনো অপ্রাপ্তি নাই, আমি তো অনেক কিছুই পাওয়ার কথা, আমি তো দরকার নাই আমার। না, আপনার হয়তো অনেক অপ্রাপ্তি থাকতে পারে। আমার কেন অপ্রাপ্তি হবে? অপ্রাপ্তি বলতে যেমন মনে করেন আহমেদ হোসেন ভাইরা এমপি হয়েছেন, ওনাদের বন্ধুরা মন্ত্রী হয়েছেন, আপনার তো কিছু হতে পারে না। আমি কেন প্রফেশনে আছি, সিনিয়র অ্যাডভোকেট হইছি, অপ্রাপ্তি সারা দেশে আমাকে চেনার দরকারটা কি? এমনও হতে পারে, আমার কাছে মনে হতে পারে, বা আপনার আলোচনা থেকে অপ্রাপ্তির বেদনা থেকে আমার কোনো আমি যদি প্রাপ্তিতে থাকতাম আমি তো আওয়ামী লীগের সাথেই থাকতাম। না, সেই কারণে আমি তো আওয়ামী লীগের পক্ষ হয়ে আন্দোলন করেছি, 2 বার রাষ্ট্রদ্রোহ মামলা খেয়েছি, অনেক লড়াই সংগ্রাম করেছি, আইনজীবীদের মধ্যে 2-4 জনের মধ্যে আমি একজন শীর্ষ নেতা ছিলাম তাদের পক্ষে। কিন্তু আমি যখন দেখলাম যে না, তারা সঠিক কাজটা করতেছে না, আমাদের বন্ধু বান্ধবরা আমরা একটা বিরতিতে যাওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে একটু সময় কম দেওয়া হয়ে গেছে, একটু সামান্য 2টা কথা বলে আমরা পরবর্তীতে আবার আসবো। দাদা অনেক কথা বলবার চেষ্টা করলেন, আমার প্রশ্ন ছিল এগুলি অপ্রাপ্তির বেদনা কিনা, অপ্রাপ্তি থেকে এই ক্ষোভ তৈরি হয়েছে কিনা। উনি নিজেকে হয়তো আরও একটু বড় জায়গায় দেখতে চেয়েছিল, এখন হয়তো সিনিয়র আইনজীবী, কিন্তু জানি না বারের ইলেকশনে সভাপতি হওয়া দরকার ছিল, বা সেক্রেটারি হওয়া দরকার ছিল, বা টেকনোক্রেট মন্ত্রী হওয়া দরকার ছিল কিনা। আপনি কীভাবে দেখছেন এত ক্ষোভ, এত বেদনা ওনার মধ্যে কেন? না, উনি তো একটা পার্টি বিলং করেন, পার্টিতে মেরুকরণ থাকে, পার্টির ভাঙাচোরা হয়। আমাদের সে পার্টিগুলো কিন্তু এই আজকে এই পার্টি, এটা অর্ধেক ভেঙে কালকে আরও অর্ধেক ভেঙে যায়। উনি আওয়ামী লীগে ছিলেন, তারপরে এক সময় বাকশালে চলে গিয়েছিলেন, তারপরে তিনি গণফোরামে গেলেন, তারপর গণফোরাম ভেঙে এখন 8টা টুকরোর মন্টুবার নেতৃত্বে 8টা অংশের নেতা আছেন। উনি রাজনীতি উঠতে না, কিন্তু ওনার পার্সোনাল ক্ষোভ না, কিন্তু এগুলো রাজনৈতিক বক্তব্য, পার্সোনাল কোনো ক্ষোভ না, রাজনৈতিক বক্তব্য। বিএনপির বয়স
আর দাদার বয়স কি একই বয়স, আচ্ছা আচ্ছা। এই বয়সে কোনো পার্থক্য নাই। হইতে পারে বিএনপির বি টিম হইতে তাহলে পারে। গণফোরাম বিএনপির বি টিম হিসেবে উনি কাজ করতেন, ওনাদের গণফোরাম হ্যাঁ, প্রক্সি। প্রক্সি। আপনি তো টক শো এনকোডিং করেন, অনেক করেছেন, এটা একটা পেশা না কিন্তু, জি এটা আপনার যদি বলি এটা আপনার আদর্শ বলতে পারি, আচ্ছা জি। তাই না? এটা এভাবে আপনি দক্ষতার জায়গায় গড়ে উঠেছেন, আপনার লেগে আমার অনেক টক শো হয়েছে। তো বাম যখন বিচ্যুতি হয় তখন এক্সট্রিম ডান হয়ে যায়, তখন জামাতকে সে ছাড়িয়ে যায়। আচ্ছা। যেমন ৭১ মুক্তিযুদ্ধের সময় যারা এক্সট্রিম বাম ছিল তারা বলল দুই কুকুরের লড়াই, মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে নাই, বা দুইটা কুকুরের লড়াই হচ্ছে। বিচ্যুতি যখন হয় তখন এই ভাষায় কথা বলে। কাজেই সুব্রতদা মুক্তিযুদ্ধের মানুষ, রাজনৈতিক বিচ্যুতি যখন হয়ে গেছে তখন আর তিনি আওয়ামী লীগকে তুলুতুলু করার জন্য যত ধরনের ভাষা প্রয়োগ করা দরকার তাই করতে হবে। প্রয়োজনে বিএনপিতে জয়েন না করলেও বিএনপির পক্ষে প্রক্সি দেওয়া, বিএনপির পক্ষে আনুষ্ঠানিক কথাবার্তা বলা, অনানুষ্ঠানিক কথাবার্তা বলা সবই উনি বলছেন। বিকজ তিনি আর আওয়ামী লীগে নেই, তার বিচ্যুতি হয়ে গেছে, আমাদের দৃষ্টিতে বিচ্যুতি হয়ে গেছে। কাজে সেই কারণে তিনি এখন যে ভাষাগুলো ব্যবহার করলেন এই শব্দগুলো বিএনপি বলে। বিএনপি কিন্তু এই বক্তৃতাই করে, বিএনপি যে ভাষায় বক্তৃতা করে সুব্রত আজকে কী ভাষায় বক্তৃতা করলেন। এটা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এখন রাজনৈতিক তার আদর্শ হয়ে দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগকে বিরোধিতা না করলেই তার রাজনীতি থাকে না, তার পার্টি থাকে না। হোয়ারাজ তার পার্টিটা মুক্তিযুদ্ধের ধারার পার্টি, বাট মুক্তিযুদ্ধের ধারার পার্টি হলেও এখন সে বিএনপি জামাতের ধারায় চলে গেছে। অভিযোগ যেগুলি করলেন সেগুলিকে কীভাবে দেখছেন? অনেকগুলি অভিযোগ করলেন, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে অভিযোগ করলেন, দ্রব্যমূল্য নিয়ে অভিযোগ করলেন। দ্রব্যমূল্য অভিযোগ তৈরি লাগাতার অভিযোগ আছে, লেগেই আছে। এটা কালকে আপনি আসলেও আপনার বিরুদ্ধে হবে। এই দ্রব্যমূল্য কোন সময় ছিল না, সব সময় ছিল। আর দ্রব্যমূল্য স্টেবল আছে কি না, এক। দ্বিতীয় হলো আমার খাদ্যের নিরাপত্তা আছে কি না। আমাকে এই কথা আমি প্রাউডলি বলতে পারি, আমার খাদ্যের নিরাপত্তা আছে। ১৪০ লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল, আজকে ঘাটতি নেই, সারপ্লাস আছে। ৭০ সালের সময় আপনার দারিদ্র্য সীমা ছিল কত? ৭০%। ৭০% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল, আর আজকে কত? ১৮%। এটা সরকারি হিসাবে, হ্যাঁ, এটা কারেক্টলি। এখন আমরা তো ছোটোবেলা দেখেছি গ্রামে ছনের ঘর থাকতো, এখন ছনের ঘর বুঝুন তো, ছন জি বুঝছেন, ছন টন এখন নাই। এখন সব বাড়ি দেখবেন হাফ বিল্ডিং, নল বিল্ডিং হয়ে গেছে, রাস্তাঘাট পাকা হয়ে গেছে, বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে গেছে। আপনি রাতে যখন যাবেন তখন ওই গ্রামগুলো বিদ্যুতের আলোতে আলোকিত হচ্ছে। আগে আমরা ভূত দেখতাম, অন্ধকারে যেতে ভূত আছে, জিন আছে। এখন আর ভূত আর জিন খুঁজে পাই না, আলো বিদ্যুতের আলোতে আলোকিত হয়ে গেছে, কোনো ভয় নাই রাস্তাঘাটে। গ্রামে গ্রামে বাজার হয়ে গেছে, গ্রামে গ্রামে চা স্টল হয়ে গেছে, বাড়িতে বাড়িতে পাশের চা স্টল, আরও বসে চা খেতে পারতেছেন। রাতে ১টা পর্যন্ত ১২টা পর্যন্ত মানুষ বসে বসে চা খায়। মানে উন্নয়নের একটা জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশ। এই জীবনটা এক জায়গায় থেমে থাকে না, জীবন চলমান। মানে উন্নয়ন ছাড়া তার অনেক অভিযোগ করলেন, এই যে ব্যাংকিং খাত, আর্থিক খাতের কথা বললেন। আর্থিক খাতটা তো মধ্যে শৃঙ্খলা আপনার বলেন। এখন প্যান্ডেমিক, তারপরে আসলো আপনার যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, এখন হচ্ছে গাজার যুদ্ধ, সব কিছু মিলেই একটা টালমাটাল অবস্থা, দুনিয়াতে টালমাটাল অবস্থা। ব্যাংক খাত যদি বলেন, ইউ আমেরিকার মতো ১ নম্বর ইকোনমির স্টেট, সেখানেও 3টা ব্যাংক কিন্তু রুগ্ন হয়ে গেছে, 3টা ব্যাংক রুগ্ন হয়ে গেছে কিন্তু। আর আমেরিকা যেহেতু ডলার নিজেরা ছাপাইতে পারে, তাদের ডলার সংকট বোঝা যায় না। আচ্ছা, বুঝছেন? আর ডলারটা যেহেতু ডলারের আধিপত্য বেশি, এটা রিপ্লেসমেন্ট এখন হয়ে ওঠে নাই। স্বাভাবিক, কারণ আমরা দেশ তো ডলার ছাপাইতে পারি না।
আমাদের ইনকাম করতে হবে। আমার রাষ্ট্রের ইনকামটা কি আমাকে বুঝতে হবে। আমার রাষ্ট্রের ইনকাম গার্মেন্টস এবং বাহির থেকে যে টাকা প্রবাসী প্রবাসী আয় যেটা। এই তো আয়, মূল আয় তো এইটা, এই বৈদেশিক মুদ্রার। আর ছোটোখাটো আছে যে নাই, থাকবে চা আছে, চামড়া আছে, পাটজাত দ্রব্য যায়, সব মিলিয়ে আমার একসময় দেশের মানুষ কিন্তু প্রায় আপনার ফরেন কারেন্সি নিয়ে ভাবতো না, রিজার্ভ কত আছে চিন্তাই করতো না। আমার তো মনে হয় যে এইবার এই ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ ফরেন কারেন্সি সম্পর্কে, রিজার্ভ সম্পর্কে মানুষকে সচেতন করেছে। সবচেয়ে বেশি করেছে শ্রীলঙ্কার ঘটনায়। কে এক সময় যখন স্বাধীনতার পরে আমার রিজার্ভ বলতে কিছু ছিল না, তখন কিন্তু এগুলো আমার ভাবতো না। পাকিস্তান রিজার্ভ কমে গেছে, পাকিস্তান গরিব হয়ে গেছে, পাকিস্তানের প্রাইম মিনিস্টার বলছে যে আমাদের বাংলাদেশের দিকে তাকানো উচিত, বাংলাদেশের দিকে তারা তাকাতে চাচ্ছে। বাংলাদেশ আজকে কোথায় চলে গেছে অর্থনীতিতে? অর্থনীতি আমরা কোন গ্রেডে আছি? 35তম অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। সেক্ষেত্রে যদি যেহেতু পাকিস্তান উদাহরণ নিয়ে আসছেন, কিন্তু ভারতের কেজরিওয়ালও তো একটা মন্তব্য করেছে বিজেপি নেতাকে নিয়ে, যে ভারতের নির্বাচন এবং বাংলাদেশের নির্বাচনের একটা প্রসঙ্গ তুলেছে। সেটাও তো একটা মন্তব্য পার্শ্ববর্তী দেশ। কেজরিওয়াল হ্যাঁ, কেজরিওয়ালও তো আবার কারাগারে ছিল। এটা কি রাজনৈতিক বন্দী ছিল কিনা আমি জানি না। রাজনৈতিক বন্দী ছিল না, সেটা তো নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই কারণে বন্ধ ছিল। তিনিও তো আবার বাংলাদেশের নির্বাচনে একটা প্রশ্ন, এটাই গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে। এই যে কেজরিওয়ালকে নির্বাচনের সময় আইসা গ্রেপ্তার করলো, এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্সে কিন্তু এটা টালমাটাল অবস্থা হয়েছে। যারা ইন্ডিয়া জোট করেছে তারা কিন্তু এটা অপোজ করেছে, কেজরিওয়ালের পক্ষে দাঁড়িয়েছে। বিতর্ক হয়েছে না? কেজরিওয়াল মুক্ত হয়ে তিনি যে কথাটা বলেছেন, এটা রাজনৈতিক বক্তব্য। কি বলেছিলেন তিনি? আপনি তো বললেন না, মানে সেটা কি বাংলাদেশের নির্বাচন নিয়ে? আপনি তো বললেন না, আপনি কি সেটা আপনার নজরে আসছিল নাকি? না, আমার নজরে আসেনি। ঠিক আছে, আপনি তো বললেন। কাজে বাংলাদেশের মতো নির্বাচন যদি ইন্ডিয়াতে হয়ে যায়, তো ইন্ডিয়া ডেমোক্রেসি থাকবে? এখন আমার তো মনে হচ্ছে, ধারণা থেকে বলছি, আমার মনে হচ্ছে যে বিজেপি আবার ক্ষমতা আসছে। এটা আমার ধারণা, ভুল হইতে পারে। না, ঠিক আছে। হ্যাঁ, যেরকম তাহলে বিজেপি ক্ষমতা আসার পরে কি বলতে হবে যে রাতের অন্ধকারে ভোটে বিজেপি ক্ষমতা চলে আসছে? কি ইন্ডিয়া দেশের মানুষটা চিন্তা ভাবনা করবে তারা কি বলে না। হ্যাঁ, সুতরাং জনগণ তো এক পক্ষে থাকে না, বহুপাক্ষিক জনগণ আছে। যারা আওয়ামী লীগকে অপোজ করে, তারা আওয়ামী লীগের জয়কে মেনে নেয় না। আওয়ামী লীগ যদি ভালো কথাও বলে, গড়ে বলবে কথাটা ভালো বলেছে। যেমন সুব্রতদা আড়ালে আপনার লেগে আমার প্রশংসা করবে, সামনে করবে না। আচ্ছা, বুঝছেন না? সামনে করলে সে তো আওয়ামী লীগ হয়ে যাবে। আচ্ছা, তাই কোনোভাবেই আওয়ামী লীগ হওয়া যাবে না। আওয়ামী লীগ হলে সে পাপ হয়ে যাবে। আচ্ছা, তাছাড়া পাপ হয়ে যাবে তো এটা। সেটা আওয়ামী লীগ বিরোধী পার্টি না, সেটা আওয়ামী লীগকে করতে চায়, উৎখাত করতে চায়। যারা উৎখাত করতে চায় তাদের মধ্যে অন্যতম তারা। বিএনপি উৎখাত করতে চায়, জামাতও করতে চায়, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রাশ করতে চায়। ক্রাশ, উৎখাত না, ক্রাশ। শুধু তার মধ্যে তারা আছে, অংশীজন আছে না, অংশীজন, উনি অংশীজনে আছে। সেই অংশীজনের মধ্যে কাজে ওনার মুখ দিয়ে একটু স্লিপ অফ টাঙ্কও যদি আওয়ামী লীগের পক্ষে চলে আসে, তাকে পার্টি থেকে জবাবদিহি করতে হবে। কেন বললেন? বাম যখন ডান হয়ে যায়, এবং একটা উদাহরণ দিয়ে বললেন কুকুরে লড়াই, সেই সময়কার উদাহরণ দিলেন, এবং সেক্ষেত্রে বাম ডান হলে কি হয়, এবং বর্তমানে প্রক্সির কথাও কিন্তু বললেন। আসলে আপনি কিভাবে দেখছেন যারা মাহমুদ হোসেন? আহমদ ভাই তো খুব মিষ্টভাষী, উনি ছন্দে ছন্দে অনেক সময় খুব রূঢ়কত বলে ফেলেন আর কি। তো কি করা যাবে, আমার স্নেহাস্পদ বলেন, সম্মানিত বলেন, দীর্ঘদিনের সম্পর্ক। তো ওনার মূল্যায়ন তো সবটা তো মানা যায় না, আংশিক হয়তো হতে পারে। আমি তো আওয়ামী লীগের সাথে কখনো যুক্ত ছিলাম না, ছাত্রলীগ বা আওয়ামী লীগ। আমি ছাত্র ইউনিয়ন করেছি, কমিউনিস্ট পার্টি করেছি, এটা উনি জানেন। তারপরও বলার সময় আমার বাকশাল টাকশাল ইত্যাদি সেভাবে বলেছেন আর কি, ঠিকই আছে। হ্যাঁ, তো পরে তো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা গণফোরাম করেছি জানেন, এবং বিএনপির সাথে আমাদের যে সম্পৃক্ততা সেটা 2018-র
নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনে একটা বিতর্কিত একটা নির্বাচন করলাম। বঙ্গবন্ধু কন্যা আমি নির্বাচন কোনো কারচুপি করব না, আপনারা আমার কথায় বিশ্বাস করেন, আসেন। ওনার আশ্বাসে আমরা গেলাম, কিন্তু উনি তো ওনার কথা রাখতে পারেন নাই 2018 সালে। সে যাই হোক, আমি বর্তমান যে অবস্থায় আমরা পৌঁছে গেছি, আওয়ামী লীগ যদি ভালো করতো অবশ্যই আমরা প্রশংসা করতাম, এবং এটা তো আমরা চাই যে বঙ্গবন্ধুর দলটা দিনে দিনে এত কী বলবো, এটা তো ওনারাই ওনাদের পলিটিক্সে নেই, আওয়ামী রাজনীতিতে এখন দেখি না। ওনারা যে রাজনীতি করে সেটা হচ্ছে লুটপাটের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, ক্ষমতার রাজনীতি, এবং যেন তেনভাবে যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে। আর লুটপাট যে যেখানে গেছে, সেটা আওয়ামী লীগের পদাধারী লোক হোক, তাদের অঙ্গ সংগঠনগুলোর পদাধারী লোক হোক, আপনার সর্বনিম্ন পর্যায়ে ইউনিয়ন, ওয়ার্ড, কাউন্সিল থেকে শুরু করে সব জায়গায় শত শত কোটি টাকা তারা লুটপাট করছে নিজেদের পকেটে। রাজনীতিটাই পুরো ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ এখন নিজেদের গঠনতন্ত্রই মানে না, এবং সুপ্রিমো ওনারা বলছেন যে আমাদের একমাত্র নেত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা, এবং উনি যতদিন আছে উনি ক্ষমতা ছাড়বেন না, ওনারাই বললেন। এবং উনি 2041 বলছে, আমরা বলি যে না, 2041-এর পরও হয়তো আহমদ বাড়ি আরও চালিয়ে যাবে, শতাব্দী বলবে, কদিন পরে বলবে তাই আরও 1 শতাব্দী আমরা চালিয়ে যাব, এটা বলতে পারে। হ্যাঁ, তো যুগে যুগে অনেকেই বলেছে, দিন শেষে এটা থাকে না। আর এখন কি বলবো, আমাদের এক সোকল এমপি আনার ভাই 80 টুকরা হয়ে গেল কলকাতার মাটিতে গিয়ে। আর আমার স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এখানে ভারতীয় কেউ নাই, তদন্ত তো উনি করছেন না, তদন্তকারী ওখানকার দল আছে, আমাদের দল। উনি নিজেই একটা অ্যাডভান্স বক্তব্য দিয়ে দিলে যে ভারতীয় কোনো লোকজন এখানে সম্পৃক্ত না। তো এইসব কথা আগে ভাগে বলে আমরা সত্য যেটা, সেটা তো আগে উদ্ভাবন করতে হবে, সেদিকে আমরা কেন মনোযোগী হই না? এখনও তার হাড় মাংস কোথায় আছে আমরা জানি না। এখন নির্বাচন কমিশনও খুব বেকায়দায় পড়ছে, যেটা শূন্য ঘোষণা কর, কারণ এই ধরনের ঘটনা বাংলাদেশে তো আর কোনো দিন হয় নাই। ডেড বডি পাওয়া না গেলে, মৃত্যু সার্টিফিকেট পাওয়া না গেলে শূন্য ঘোষণাও করা যাচ্ছে না। এরকম কতগুলো জটিলতার মধ্যে আমরা আছি। তো দেখা যাক সামনে কি হয়। তা আমি আশা করব যে পার্লামেন্টের যে চেহারা আমরা দেখছি, আহমদ হোসেন ছাড়া তার রাজনৈতিক কেরিয়ার, এবং প্রথমবার এমপি হয়েছেন, সৎ রাজনীতিবিদ হিসেবে আমরা জানি। অধিকাংশই এমপি সাহেবের তো এই অবস্থা, যাকে নিয়ে আমরা আলোচনা করছি, অসংখ্য মামলা তার বিরুদ্ধে, এবং সে তার বন্ধুবান্ধব যেগুলো সাথে উঠা বসা, সেখানে যে ব্যবসা বাণিজ্য গেলে তো মানা যায় না। একজন এমপি হইয়া কীভাবে এতগুলো ঘটনার সাথে যুক্ত হয়, এবং সে তাকে মারার জন্য নাকি আবার 5 কোটি টাকা কন্ট্রাক্ট হয়েছে একটা তার লাশ বানানোর জন্য। তো এই যখন ভয়াবহ চিত্র দেশের মধ্যে, এমপি সাহেবরাও নিরাপত্তাহীনের মধ্যে, আমরা তো সাধারণ মানুষ, আমরাও তো নিরাপত্তাহীনতার মধ্যেই ভুগছি। যখন তখন মামলা দেবে, ডিজিটাল অ্যাক্টের মামলা, সাংবাদিক ভাই, আমরা সবাই পেশাজীবীরা, কেউ তো নিরাপদ না। যখন যাকে পারে মামলায় জড়িয়ে হয়রানি। বিরোধী দলের উপর তো চলছে। 28 অক্টোবর যে ঘটনাটা ঘটালো, লক্ষ লক্ষ মানুষের সমাবেশে, যে যার ব্রেন দিয়ে এই ঘটনা ঘটালো, ভাই আজ এই বেনজির সাহেব বা উনি যখন র্যাবের চিফ ছিল, তার তো আমরা অবস্থা দেখেছি তার কীরকম ক্ষমতা। আজকে তাদের স্নেহ ভালোবাসায় এখন আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। দিন শেষে আপনাকেও ভাবতে হবে, আপনাদের অনেককেই আবার বেনজির অথবা আজিজের ভাগ্যে
কিন্তু আপনাদের খুব কাছে। দাদা একেবারে শেষে একটা প্রশ্ন করবো, আপনি সরাসরি জবাব দেওয়ার চেষ্টা করবেন, অত কথা না বলে। এই যে দেশের যে উন্নয়নের অগ্রযাত্রা, আমরা মেট্রো রেল বলি, আমরা পাতাল রেল বলি, কর্ণফুলী টানেলের কথা বলি, আমাদের ফ্লাইওভারের কথা বলি, আমাদের থার্ড টার্মিনালের কথা বলি, এই যে উন্নয়নের একটা কথা চলছে এবং মানুষ তো মনে করেন এই যে আপনি আমরা তো উন্নয়ন বলছেন। আমরা তো 20 মিনিটের মধ্যেই একেবারে উত্তরা থেকে হ্যাঁ, এটা তো মতিঝিল- সারা পৃথিবীতে এগুলো হয়। পাকিস্তান নিয়ে আমরা অনেক নেতিবাচক কথা বলি না। আমি তো 25 বছর আগে পাকিস্তানে গেছি, আমি তো করাচি বলেন, রাওয়ালপিন্ডি বলেন, এক একটা শহরের যে উন্নয়ন দেখছি, ফ্লাইওভারের পর ফ্লাইওভার, তখন তো আমরা চিন্তাও করতে পারি নাই। সুতরাং আপনার ফ্লাইওভার হবে, এলিভেটেড এক্সপ্রেস হবে, টানেল হবে, হইতেই পারে। এইটা দিয়েই তো একটা দেশের উন্নয়ন তো ভাবা যায়। এটা উন্নয়নের মহাকাব্য। না এটা কি প্রশংসার যোগ্য না? না, প্রশংসা তো হবে। পাশাপাশি যদি এখানে আপনি ভোটাধিকার, গণতন্ত্র থাকে, আইনের শাসন থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, দুর্নীতি সহনীয় পর্যায়ে থাকে, সেগুলোর দিকে আপনাদের মনোযোগ নাই। আপনি উন্নয়ন দিয়ে আমি ইট পাথর দিই। আপনাদের সাথে কথা বলতে গেলে এটা একতরফা আলোচনার মতো। একতরফা না, আমি তো বলছি মহাকাব্য, উন্নয়নের মহাকাব্য আমাদেরকে। এই যে বিদ্যুতের কথা, বিদ্যুৎ আর বিএনপির সময় নাকি খাম্বা দিয়েছিল, আর আওয়ামী লীগ কতগুলো তার বসাইছে, বিদ্যুৎ তো নাই। 12 ঘন্টা 14 ঘন্টা এখন কোনো বিদ্যুৎ পাওয়া যায় না। বিদ্যুতের গল্প করেছেন, বিদ্যুৎ উৎসব করেছেন, শত কোটি টাকা খরচ করে, সেই বিদ্যুৎ কোথায়? বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ। এখন বলছে আমার এটা নাই, ওইটা নাই। আপনি কতগুলো বিদ্যুৎ সেন্টার বসিয়ে রেখেছেন এবং সেখানে ভর্তুকি দিচ্ছেন হাজার হাজার কোটি টাকা। আপনি আদানির থেকে আনতেছেন, ভুটান থেকে আনতেছেন, নেপাল থেকে আনতেছেন, এখন বলছেন আমার বিদ্যুৎ নাই। তো বিদ্যুতের টাকাগুলো গেল কোথায়? আমি একেবারে শেষ একটা সময় এগুলো গল্প, এইসব গল্প উপন্যাস দিয়ে চলবে না। এখন বাস্তবতা স্বীকার করতে হবে। আমরা ঠিক আছে, কি অবস্থা ভাই শেষ করতে চাই, বলবেন কি বললো? আমি বলার চেষ্টা করলাম কিন্তু সব আপোষ করলো, বললো উন্নয়নের মহাকাব্য, বললো মহাকাব্য তো ভালো। আচ্ছা গ্রম ভাই, আমি ডেভেলপমেন্টটাকে অর্থনৈতিক ডেভেলপ দুইটা ভাগ করি, রাষ্ট্রীয় উন্নয়ন, জাতীয় উন্নয়ন। রাষ্ট্রীয় উন্নয়ন হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট এগুলো অবকাঠামোগত উন্নয়ন। আর জাতীয় উন্নয়ন হচ্ছে আপনার অর্থনীতির উন্নয়ন। এই যে আমি অবকাঠামো উন্নয়ন করলাম, এর ফলে আমার জাতীয় উন্নয়ন হচ্ছে কিনা, প্রবৃদ্ধি বাড়ছে কিনা, আমার এখন পদ্মা সেতু হওয়াতে আমার এখানে উৎপাদন হচ্ছে কিনা, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কিনা, এখান থেকে আমি টুল পাচ্ছি, কত টাকা পাচ্ছি, বিদেশি বিনিয়োগ আসছে কিনা, তারপরে আপনার দক্ষিণের সাথে আমার সংযোগ বেড়ে গেছে, টাইম অনেক শর্ট টাইম হয়ে গেছে। এখন টুঙ্গিপাড়া যেতে লাগে 2 থেকে 2.5 ঘন্টা মাত্র, আগে যেতে হতো অনেক সময়। এই সময় বেঁচে গেছে। বরিশাল থেকে আসতে কয় ঘন্টা লাগে, এখন বরিশাল থেকে আপনার কাঁচামাল আসতেছে, আবার বরিশাল যাচ্ছে অন্যরা। সুতরাং এর মধ্যে দিয়ে আপনার যে কানেক্টিভিটি বেড়েছে কান্ট্রি ওয়াইড, তাতে আমার উৎপাদন বাড়ছে, ডোমেস্টিক উৎপাদনটা বাড়ছে, জিডিপি বাড়ছে। জিডিপি বাড়লে আমার কিন্তু প্রবৃদ্ধি বাড়ে। এই জিডিপিটা হচ্ছে আমার মূল শক্তি। আমার দেশের অর্থনীতি ধরুন আপনার এখন এগ্রো ইকোনমি গড়ে উঠছে গ্রামে গ্রামে। আগে শুধু হাল চাষ হতো, ধান হতো, এখন শুধু ধান নয়, পোলট্রি হচ্ছে, এগ্রো ইকোনমি টোটাল। পোলট্রি হচ্ছে, গরু তাজাকরণ হচ্ছে, আপনার বিভিন্ন ধরনের মাছের চাষ হচ্ছে। এখন অনেক কিন্তু ওই লাইনে চলে গেছে। কিন্তু এখন একজন কৃষককে শুধু ওই জায়গায় নেই, বহুমুখী ব্যবসা জড়িত যাচ্ছে। কাজে গ্রামে গ্রামে কিন্তু গ্রামগুলো সেইভাবে উন্নত হয়ে যাচ্ছে। আমি যেটা বললাম বিদ্যুৎ, হ্যাঁ বিদ্যুতের যে কাঁচামালটা, এই কাঁচামালটা তো ইম্পোর্ট করতে হয়। বিদ্যুৎ উৎপাদনের কাঁচামালটা কোনটা? তেল, গ্যাস, তেল। এই গ্যাস তেলটা তো আমার দেশে নাই, আমাকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় না, কিনতে হয় না। না কিনে কি পারা যাবে? তা আমার ডলার সংকট তো আছেই। এখন ডলার ছাড়া তো এগুলো আনা যায় না। এখন বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ইন্ডিয়া থেকে বলা হচ্ছে ইন্ডিয়ার টাকা নিয়ে করা যাবে, এই লোকাল অ্যারেঞ্জমেন্ট, বা চায়নার সাথে সেরকম এরকম চুক্তি হওয়ার চিন্তা হচ্ছে, তাই না? সুতরাং এইগুলো তো আমরা গভর্নমেন্ট করে যাচ্ছে। সাপোজ ধরেন আমরা গভর্নমেন্টে নাই, আমার দাদাই গভর্নমেন্টে আছেন, দাদা কি করতেন? এই পরিস্থিতি এছাড়া কি করতে পারতেন? নিশ্চয়ই। এখন উন্নয়ন হয়ে গেছে, দুনিয়া বলতেছে উন্নয়ন হয়ে গেছে, আর তারা বলতেছে কিছুই হয়নি। আপনার ডোনাল্ড লু এসে বলতেছে রিপেয়ার করে ফেলি সম্পর্ক। অতীতে যা তিক্ততা ছিল সবগুলো ভুলে গিয়ে আমরা এখন রিপেয়ার করব সম্পর্ককে, বর্তমানকে
সামনের দিকে নিয়ে যাব। এই যে কথাগুলো পজিটিভ কথা, এমনকি আমরা বিএনপিকে বলেছিলাম আলোচনায় বসার জন্য, বাকিটা বলে নাই, হয়তো এই কথাও বলেছিল নির্বাচনে যাও, হয়তো বলেছিল, কারণ তাতেও কিন্তু বিএনপি কিন্তু এখন বলছে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, অন্যের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আগে তাকিয়েছিল আকাশের দিকে, আকাশ থেকে কোনো বার্তা আসে কি না, এই বার্তায় ভর করে যদি ক্ষমতায় যেতে পারি আর এই গভর্নমেন্টকে ফেলে দিতে পারি, এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন মির্জা ফখরুল দেখলাম সেদিন বললো যে নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করে, এটা তার নিজস্ব চিন্তায় বলেছে। আর হি ইজ নট এ মেইন, হি তো প্রধান নেতা নয়। এবং আপনি উনি বলেছেন অনেক কিছু হয়ে গেছে, একজন পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করেছে কে 28 অক্টোবর, এর মধ্য দিয়ে তার ছবিটা ফুটে উঠেছে হোয়াট ইজ বিএনপি। আমরা 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 একেবারে শেষ করে ফেলেছি। ধন্যবাদ জানাচ্ছি আহমেদ হোসেন ভাই। 10 সেকেন্ডে কিছু বলবার থাকলে বলে দেন। এসব কথা বলছেন এগুলো প্লাস্টিক সার্জারির কথা, পুরা রাষ্ট্রটাকে প্লাস্টিক সার্জারি দিয়ে উন্নয়নের মহাকাব্য আমাদেরকে শোনাচ্ছে, ভিতরে উপরে সদর বলে না, উপরে শুনছেন ভিতরে এই আর কি, এইসব গল্প করে আর সুশাসন নাই। আমি তো বলেছি আইনের শাসন নাই, সুশাসন নাই, গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। আইনের শাসন যদি নাই থাকবে, মির্জা ফখরুলের জামিন হয় কি করে? অনেকদিন পরে হলো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হলো তো। এই যে বিএনপি নেতাদের এখন মুক্তি পেয়েছে, আইনের শাসন আছে বলেই তো হয়েছে, ভোটের পরে হলো। আরে এটা ব্যাটারলেটদের নেবার হলো তো, আর ভোটের পরে ভোটে তো আমরা জানি নাই, সুতরাং তাদের আগে জামিন লাভ হতো কি হতো? আপনি যদি ভোটের সিদ্ধান্ত নিতেন যে আমরা ভোটে যাব, তারপর যদি বলতেন যে আপনাদের অ্যারেস্ট করেছি, তাহলে কোশ্চেন করতে পারতেন। ভোটে গেলে অ্যারেস্ট হতো না, না ইলেকশন অ্যারেস্ট হতো না, হতো না। কি হতো না সেটাই তো বলছিল আপনার রাজ্জাক সাহেব, বলছিল না যে আমরা অফার করেছিলাম নির্বাচনে আসেন। না রাজ্জাক সাহেব কেউ জানি না, ভোটের সিদ্ধান্ত নিলে আমরা কি না করতে পারতাম? তখন এত অ্যারেস্ট হওয়ার কোনো সংখ্যা ছিল না। নির্বাচনে আসলে যাদের নামে মামলা নাই তাদের গ্রেপ্তার করা যেত, আর যাদের নামে মামলা আছে তারা গ্রেপ্তার হতে পারে। জি নিশ্চয়ই, আমরা এই আলোচনা আরও দীর্ঘ করবার সুযোগ থাকলেও করতে পারছি না সময়ের অভাবের জন্য। আমি দারুণভাবে ধন্যবাদ জানাই। ছন্দের দ্বন্দ্বে আমরা দেখলাম যে কথা বললো আমাদের আহমেদ হোসেন এমপি ভাই, এবং একই সাথে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীও বেশ তার পক্ষ থেকে তার নানা যুক্তিগুলি তুলে ধরবার চেষ্টা করলো। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রি আপনারা এতক্ষণ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামীকালকার অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।